বন্ধুরা, গতদিনে এই নতুন বই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে উল্লেখ করেছিলাম কবি জীবনানন্দ দাশকে নিয়ে রচিত 4টে জীবনীমূলক উপন্যাস। সেই উপন্যাস নিয়ে একটি আলাদা ভিডিও করব। আজকে সেই ভিডিও করতে দাঁড়িয়েছি। এই 4টে বইয়ের একটি হচ্ছে মাসুদ আহমেদের কাঞ্চন ফুলের কবি। এটি কলকাতা থেকে প্রকাশিত, আনন্দ পাবলিশার্স থেকে। কলকাতা থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশিষ্ট জীবনানন্দ গবেষক গৌতম মিত্র রচিত প্রফেসর মাল্যবান দাশগুপ্ত দ্য ম্যাজিশিয়ান। এই বইটি অনেক আগে 2009 সালে প্রকাশিত হয়েছিল সুরঞ্জন প্রামাণিকের এই উপন্যাস সোনালী ডানার চিল, এবং 2017 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল শাহাদুজ্জামানের একজন কমলা। প্রথমে জানিয়ে রাখি যে আমি আসলে কাঞ্চন ফুলের কবি এই বইটির কথা বিভিন্নভাবেই সম্প্রতি দেখছিলাম। গত বছর খানেক ধরে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হচ্ছিল, সেটি দেখছিলাম। আর একজন কমলা লেবু, সেটি আমি যখন প্রকাশিত হয় তখনই অনেক উৎসাহে কেনানোর ব্যবস্থা করি এবং টরন্টোতে নিয়ে আসি। কিন্তু আরেকটি কথা, সেটি হচ্ছে গৌতম মিত্র, তিনি যেহেতু ফেসবুকে আমার সাথে আছেন এবং জীবনানন্দ নিয়ে তার যেহেতু গবেষণাগুলো আমাকে যথেষ্ট আকর্ষণ করে, তার বইটি যখন প্রকাশিত হলো তখন আমি সেটাকে আনানোর ব্যবস্থা করি। এবং সেই সময় পর্যন্ত আমি আসলে জানতাম না যে সোনালী ডানার চিল এই নামে কোনো জীবনীমূলক উপন্যাস হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনকে নিয়ে। যখন আমি একজন কমলা লেবু পড়লাম, পড়তে পড়তে মনে হচ্ছিল যে না, একটি প্রচেষ্টা একজন কবির জীবনকে ধরার একটি প্রচেষ্টা। কিন্তু আমরা যারা ভূমেন্দ্র গুহ পড়েছি, ভূমেন্দ্র গুহ সম্পাদিত আবিষ্কৃত জীবনানন্দ দাশের বিপুল রচনাবলীর সংস্পর্শে আমরা গিয়েছি, তাদের কাছে আমার মনে হবে যে কেন এই তথ্যের ভার পড়তে আমাকে একজন কমলা লেবু পড়তে হবে। এই উপন্যাস পড়তে যেয়ে আমার কিছুতেই যেন মনে হচ্ছিল না যে এটি একটি উপন্যাস, এখানে জীবনানন্দ একজন মানুষ হিসেবে উঠে আসছেন। এই মনে হওয়াটা আমার একবারও কাজ করেনি। মনে হচ্ছিল যেন অনেক জায়গাতেই ভূমেন্দ্র গুহকে খুব প্রত্যক্ষভাবে সরাসরি তুলে দেয়া, বসিয়ে দেয়া। আমি জানি না, আমি দেখেছি যে অনেক পাঠকের এই বই ভালো লেগেছে। হতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে, হতে পারে যে তারা জানেন না যে ভূমেন্দ্র গুহ এই বইয়ের ব্যবহৃত বিপুল সংখ্যক তথ্যাদি আগেই দিয়ে রেখেছেন। তবে এই 4টে বই নিয়ে যখন কথা বলার সিদ্ধান্ত নিই, তখন আমার মনে হলো যে এর যে গ্রন্থপঞ্জি সেখানে একটু যায়। তো সেখানে যেয়ে দেখলাম সোনালী ডানার চিলের কথা সেখানে নাই। এটা দেখে আমার খুব মনে হচ্ছিল যে এটি কি সচেতনভাবে তিনি নামটা বাদ দিয়েছেন, নাকি সচেতনভাবে তিনি এই উপন্যাসটি পড়েননি। শাহাদুজ্জামান হতে পারে যে তিনি মনে করেছেন
যে একটি জীবন নিয়ে একটি উপন্যাস হয়ে গেছে, আর একজন লেখক যদি ওটি পড়ে ফেলেন, তিনি নিজে যে একটি জীবনী মূলক উপন্যাস লেখার কথা ভাবছেন, সেই ভাবনাতে একটা প্রভাব, একটা সাযুজ্য চলে আসবে, সেটার জন্য তিনি এড়াতে পারেন। কাঞ্চন ফুলের কবি পড়তে যে আমার ভালো লাগছে, কারণ তিনি কবিকে মানুষ বানিয়েছেন, মানুষের মতো করে এই কবি চলছে ফিরছে, সব ঠিক আছে, কিন্তু গভীরে যে স্পর্শ করার জায়গাটা, সেই জায়গাটায় যেন আমার মনে হচ্ছে একটু কম স্পর্শ হচ্ছে। হয়তো বিস্তারে, কলেবর তো কম নয়, বিস্তারে তিনি যে এই উপন্যাস করেছেন, সে উপন্যাস প্রকাশিত হয়েছে আনন্দ থেকে, মানে, এবং সেই উপন্যাস তাকে অনেক বড় পুরস্কার নিয়ে এসেছে। তো সেটা মানে আমার কাছে মনে হচ্ছিল যে প্রশংসা জায়গাটাতে একটু বোধ করি অন্য কিছুর প্রভাব আছে। এই কথাটা আমার মাঝে মাঝেই মনে হয় বিভিন্ন কারণে। যেমন একটি কমলা লেবু, এটি কিন্তু প্রথমা প্রকাশনী থেকে করা, আমি যদি ভুল না করে থাকি। মানে দুই দেশের দুই প্রধান দৈনিক পত্রিকার যে প্রকাশনা সংস্থা, তাদের উদ্যোগে এই বই দুটি প্রকাশিত। সুতরাং সেই প্রকাশনা সংস্থা যখন বই নিয়ে, সেই প্রকাশনা সংস্থা ওই বইকে যখন প্রমোট করে, সেই প্রমোশনটা এমন হয়ে যায়, এমন করতে থাকে, মানে একজন কমলালেবু যখন বিজ্ঞাপনে, রিভিউতে আমরা দেখছিলাম, তখন মনে হচ্ছিল যেন এটি কোন উচ্চতায় পৌঁছে গেল। তো বাস্তবে আসলে এখানে ওই যেটা বললাম, মিডিয়ার একটা প্রভাব, তাদের প্রকাশিত বই, সুতরাং সেই বইকে ভালো বলে বাজারে চালাতে হবে, এরকম একটি ব্যাপার আমি অতীতেও দেখেছি, বিভিন্ন সময়ে আমরা দেখি। মানে মিডিয়া যেমন আমাদেরকে অনেক কিছু দেয়, তেমনি আমাদেরকে অনেক মন্দ কিছুতেও কিন্তু প্রভাবিত করতে থাকে। এই কথা বলতে আমার দ্বিধা নেই। এই কারণে আরো বলবো, সেটি হচ্ছে, দেখুন, মিডিয়ার ওই বিষয়টি আমার মনে হয়েছে সুরঞ্জন প্রামাণিকের ভাগ্যে জোটেনি। এটির প্রকাশক উবুদশ, হয়তো কলকাতার, বাংলাদেশেরও কেউ কেউ। আমি এই বইটির খবর পাই, আমি যখন ফেসবুকে পোস্ট দিই, তখন পাপড়ি রহমান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক, তিনি আমাকে এই বইটির কথা বলেন, এবং তখন এই সুরঞ্জন প্রামাণিকের সাথে আমার সংযোগটি ঘটে। এবং আমি, মানে, এরকম একটি বই আছে, এর 3টি সংস্করণ হয়েছে 2009, 15 এবং সবশেষে 24-এ, এবং আমি জানলাম না, আমার নিজের কাছে, মানে নিজেকে অনেক ক্ষুদ্র পাঠক মনে হচ্ছিল। আমি আনিয়েছি, এবং আনার পরে পড়তে পড়তে আমার মনে হয়েছে মিডিয়ার আশীর্বাদ কম থাকলে এটাই হয়। মানে আমাদের মিডিয়া প্রকৃত সাহিত্যকে, অথবা যেই গ্রন্থ, যেই লেখক সত্যিকারের প্রশংসা পাওয়ার যোগ্য, সবচেয়ে বেশি উচ্চতার দাবিদার, তাকে কিন্তু সেই উচ্চতা যে দেয় না, তার একটা খুব বড় প্রমাণ। তারা সবসময় তাদের নিজেদের একটা বলয় তৈরি করে রাখে, সেই বলয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সবসময় ব্যতিব্যস্ত থাকে। এটি বাংলাদেশ হোক, সেটি কলকাতা হোক, হয়তো পৃথিবী জুড়ে এটি স্বাভাবিক যে তারা হচ্ছে ক্ষমতাশালী, তারা যেভাবে সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা বাংলাদেশে, আমি কলকাতার আমাদের প্রথম আলোর অনেক, মানে প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট অনেক লেখককে আমরা দেখেছি, তার চেয়ে অনেক বড় বড় লেখক। যেমন আমি যদি শহীদুল জহিরের কথা বলি, শহীদুল জহির তার প্রধান যে 2টি উপন্যাস, সেই প্রথম 2টি উপন্যাস যখন প্রকাশিত হয়েছে, তিনি তো কোনো মিডিয়ার আশীর্বাদ পাননি। তার কিন্তু 3য় উপন্যাস, যেটি তুলনামূলকভাবে
আমি বলবো যে প্রধান ওই দুইটি উপন্যাসের যে শৈলী, সেই শৈলীকে তিনি মানে পুনরাবৃত্তি করেছেন। তার ফলে শহীদুল জহির অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। সেই দুর্বল বইটিকে তারা বছরের সেরা বই হিসেবে তারা প্রকাশ করেছেন এবং বছরের সেরা বই বানিয়ে ওই বইটি বিক্রির ব্যবস্থা করেছেন। এরকম উদাহরণ ঘুরে ঘুরে দেওয়া যায়, তা নিয়ে এত আমি তর্ক করতে চাই না। আর গৌতম মিত্রের এই বইটি, এটি পড়তে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে বিষয়টি যেটি ঘটে সেটি হচ্ছে তিনি কিন্তু অসামান্য একজন জীবনানন্দ গবেষক। আমার মনে হয় যে জীবনানন্দ গবেষণায় একদম যদি আমরা প্রথম থেকে শেষ এরকম উপর থেকে নিচের দিকে নামতে থাকি, মানে ভূমেন্দ্র গুহ পরে দ্বিতীয় নামটি বোধ করি তারই আসা উচিত। আমি যদি এত জানি না, আরো 10 বছর ধরে তো দেশের বাইরে অনেক বইয়ের সংস্পর্শ থেকে আমরা বঞ্চিত হই, সেজন্য আমার জানাটা পূর্ণ হয় না। কিন্তু তার বইতে যেটি ঘটেছে সেটি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে এটির কলেবর্থীন মানে হচ্ছে যে এটি লেখক এটিকে আসলে উপন্যাস করে তুলতে পারেননি। তিনি একটি গল্প নির্মাণের চেষ্টা করছেন, কিন্তু সেটি আসলে ওই জায়গাটায় পৌঁছতে পারেনি। কারণ তার এই উপন্যাস পড়তে পড়তে একটু পরপরই কিন্তু আপনার মনে হবে যেন আমি প্রবন্ধ পড়ছি, অথবা বোঝা যায় যে এটি একজন প্রাবন্ধিকের একজন গবেষকের প্রচেষ্টা। মানে একজন কথা সাহিত্যিক, তার যে প্রধান গুণ, তিনি একটি প্লটকে মানে নির্মাণ করেন, তাতে রক্ত মাংস দেন, দিয়ে তাকে জীবন্ত করে তোলেন। সেই জিনিসের দুর্বলতা এই জায়গাটায় খুব করে দেখা যায়। তো এই যে জীবনানন্দ দাশকে নিয়ে যে 4টি উপন্যাস, এখন কারোর মনে প্রশ্ন আসতে পারে, আমি দেখেছি যখন মানে যে সাম্প্রতিক সময়ে, আমার গত ভিডিওতে বলছিলাম যে সাম্প্রতিক সময়ে জীবনীমূলক উপন্যাস ভীষণভাবে আসছে। আমি সমীরণ দাসের কথা বলছিলাম, আরো অনেকের উপন্যাস আমরা দেখেছি। সেটা হচ্ছে যেমন নজরুলকে নিয়ে একটি বৃহৎ কলেবরের উপন্যাস করলেন বিনোদ ঘোষাল, আবার ঢাকা থেকে আরেকটি এসেছে মজিদ মাহমুদের, আবার আরো অনেকের। এই যে হচ্ছে একই ব্যক্তিকে নিয়ে একাধিক উপন্যাস, সেটির কি কোনো দরকার আছে? এই প্রশ্নটি আসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আছে। এটি প্রকৃতপক্ষে লেখকের উপরে নির্ভর করে, তিনি কেমন করে ওই জীবনকে উপস্থাপন করছেন, তার চারপাশের কোন মানে পরিপার্শ্বের কোন মানুষ, কোন বিষয়, কোন ঘটনা তাকে নির্মাণে বেশি ভূমিকা রাখছে বলে এই ঔপন্যাসিক মনে করেন, এবং সেই অনুযায়ী তিনি তার প্লট নির্মাণ করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে 4টি উপন্যাস হয়েছে জীবনানন্দ দাশকে নিয়ে, 4টি কেন, 400টি হলেও তো আসলে কোনো অসুবিধার কিছু আছে বলে আমি মনে করি না। এবং এই যে ভাবনা আমার, সেই জায়গাটা অবশ্যই আমি বলবো যে ধরুন যদি আমরা এমন করি যে এই 4টি যে গল্প কাঠামো, তাতে তো মিল নেই, অনেক ভিন্নতা, অথবা বলবো যে 4টির গল্প কাঠামো পুরোনোতই 4টি আলাদা কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। কাঠামো 4টি ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে দাঁড়ানো, এবং সেখানে যে চরিত্রগুলো যেই জায়গা থেকে ঔপন্যাসিক নিয়ে আসছেন, যে জায়গাকে ফোকাস করছেন, সেগুলো ভিন্ন ভিন্ন। এবং যেই কথাটি জীবনামূলক উপন্যাসের ক্ষেত্রে বারবার উচ্চারিত হয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু লেখকের মানে যাকে নিয়ে লেখা, সেই উদ্দিষ্ট যে ব্যক্তি, সেই ব্যক্তির জীবনের অজানা অধ্যায় বা এরকম কোনো কিছুকে জানার জন্য আমরা একটি জীবনীমূলক উপন্যাস পড়ি না, বরং আমরা জানতে চাই যে
ওই লেখক, একজন জীবনানন্দ, একজন নজরুল, একজন মানিক বন্দ্যোপাধ্যায় অথবা একজন মাইকেল মধুসূদন, তিনি কতটা মানুষ হিসেবে, একটি উপন্যাসের চরিত্র হিসেবে নিজেকে দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছেন, অথবা ঔপন্যাসিক সক্ষম হয়েছেন তাকে ওই জায়গাটায় ওইভাবে দাঁড় করাতে, যেখানে আমাকে মনে হবে না যে তিনি কাগজের পৃষ্ঠার একজন মানুষ। তিনি 200 বছর আগে আমাদের এই মানে মুছে যাওয়া যে কাগজ অথবা অস্পষ্ট হয়ে যাওয়া যে পৃষ্ঠা, সেরকম একটি চরিত্র হবে না। সেই চরিত্র একদম নতুন করে আমাদের সামনে এসে দাঁড়ায়। এই দাঁড় করাতে যদি তিনি পারেন, তাহলে একাধিক উপন্যাস হতে কোনো অসুবিধা নেই। এবং যদি সেই কাজটি তিনি করতে পারেন, তাহলে আমি বলবো যে তিনি একজন অনেক সফল জীবনীমূলক ঔপন্যাসিক। সবাই ভালো থাকবেন। যেই 4 লেখক জীবনানন্দ দাশকে নিয়ে উপন্যাস লিখেছেন, সুরঞ্জন প্রামাণিক, মাসুদ আহমেদ, শাহাদুজ্জামান এবং গৌতম মিত্র, তাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং যে পাঠকরা, যে দর্শকরা এতক্ষণ শুনলেন, তাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সামনের দিন আবার নতুন কোনো বই নিয়ে কথা বলবো, যেহেতু সামনে বইমেলা, ঢাকার 21শে গ্রন্থমেলা, ওদিকে কলকাতায় কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সবাই ভালো থাকবেন, শুভকামনা রাখবেন।